তারাতলায় ধ্বংসস্তূপে আজও তল্লাশি চলছে। কেউ আটকে আছে কিনা নিশ্চিত হতে তল্লাশি চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের খোঁজ। উদ্ধার কাজে সেনা, এনডিআরএফ, রেল, পুলিশ, দমকল। তারাতলা বিপর্যয়ে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। এসএসকেএম হাসপাতালে আরও কয়েকজন আহত রয়েছেন, তারা চিকিৎসাধীন। ধ্বংসস্তূপ সরানোর আগে উদ্ধারকারীরা একেবারে নিশ্চিত হতে চাইছেন যে আর কেউ আটকে আছে কিনা এই ধ্বংসস্তূপের নিচে, আর সেটা নিশ্চিত হওয়ার জন্যই চলছে তল্লাশি কাজ। সরাসরি চলে যাব, ঘটনাস্থলে রয়েছেন সুদীপ্ত, আমাদের প্রতিনিধি। সুদীপ্ত, বুধবার দুপুরে এই বিপর্যয় হয় এবং তারপর থেকে নিরন্তর উদ্ধার কাজ চলছে। সেনা, এনডিআরএফ, পুলিশ, দমকল একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে, যাতে এই ধ্বংসস্তূপ সরানোর আগে নিশ্চিত হওয়া যায় যে আর কোনো প্রাণ রয়েছে কিনা, আর কোনো প্রাণের স্পন্দন থাকতে পারে কিনা। সেই জন্যই কি এখন একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে? আমরা যে ছবিটা দেখছি গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে, সেটা ঠিক কি হচ্ছে? মিমি, আজ বলা চলে যে মৃত্যুপুরী, অর্থাৎ এই যে তারাতলা, সেই মৃত্যুপুরীতে আজকে চতুর্থ দিন। বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে যত সময় এগোচ্ছে আরও কিন্তু পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তার কারণটা কি? সময়ের সঙ্গে এই যে প্রাণ উদ্ধারের যে বিষয়টা, তার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। এই মুহূর্তে আজকে সকালবেলা যেটা দেখা গেল যে এনডিআরএফের কর্মীরা, সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা, এবং একই সঙ্গে কেএমসির যারা কর্মী রয়েছেন, এসডিআরএফ রয়েছে, তারা যে কাজটা আজকে করছে, তারা মূলত আজকে এনডিআরএফের পক্ষ থেকে এটাই দেখা হচ্ছে যে আজ এই ধ্বংসস্তূপের মধ্যে আর কোনো প্রাণ আছে কিনা। প্রায় 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে। বলা চলে যে এই মুহূর্তে এই যে স্পটে যখন দাঁড়িয়ে রয়েছি, একটা পচা দুর্গন্ধ কিন্তু আসছে। কাজেই এই যে এই ধ্বংসস্তূপ, তার ভেতরে আদৌ কোনো প্রাণ আছে কিনা, এটা এখন বড় প্রশ্ন। কারণ সময় এগোচ্ছে। এবারে যেটা তারা করছেন এনডিআরএফের পক্ষ থেকে যেমনটা করা হচ্ছে, এই যে এনডিআরএফের আধিকারিক যেমনটা বলেছিলেন যে প্যানকেক কোল্যাপস, অর্থাৎ একদম তলা পর্যন্ত যে স্তর, সেই স্তর কেটে একদম তলা পর্যন্ত পৌঁছে যাওয়া হয়েছে, শেষ একদম স্তরে পৌঁছে যাওয়া হয়েছে এনডিআরএফের পক্ষ থেকে, এবং সেই ছবিটাই তুমি দেখাচ্ছিলে। এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন দেখে নেওয়ার কাজ যে আর কোনো প্রাণ আছে কিনা, প্রাণ কি থাকতে পারে, সেই যে খোঁজ, সেই খোঁজই কিন্তু এনডিআরএফ চালাচ্ছে। তার কারণ এরপর যেটা করা হবে, এরপর ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে। যদি দেখা যায় যে প্রাণ আছে কিনা, সেটা যদি না দেখা হয়, তাহলে সেক্ষেত্রে ধ্বংসস্তূপ সরাতে গিয়ে বিপত্তি হতে পারে। কাজে এই বিষয়টা একটা থাকছে। কাজে বিভিন্ন কিছু চ্যালেঞ্জ কিন্তু আরো নতুন করে দেখা দিচ্ছে, এবং সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ যেটা এই মুহূর্তে, তা হচ্ছে এই ধ্বংসস্তূপের মধ্যে আর কোনো প্রাণ পাওয়া যায় কিনা, আর কোনো প্রাণ আছে কিনা, তা কিন্তু এনডিআরএফ এবং যাবতীয় যারা এখানে যারা উদ্ধারকারীরা রয়েছেন তাদেরকে দেখে নিতে হবে যে আর কোনো প্রাণ আছে কিনা। সেই কাজই কিন্তু চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সুদীপ্ত, গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি সবকিছু ঠিক থাকে তাহলে গতকাল রাতেই উদ্ধার কাজ শেষ করা হবে। তারপর এই যে আজ সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, সেটা কি একেবারে উদ্ধার কাজ শেষ করার আগেই নিশ্চিত হয়ে যাওয়া যে আর কোনো প্রাণ নেই, এবার তাহলে ডেব্রিস সরিয়ে ফেলা হবে, অর্থাৎ আজ তাহলে উদ্ধার কাজ শেষ হতে পারে? গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে যদি আজকে কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয়, তাহলে সেক্ষেত্রে গতকালই শেষ করা যাবে। সেরকমই যেটা বিষয়টা যে দেখা যাচ্ছে যখন যে আজকে সেই অর্থে যে ওই যে দেখা গিয়েছিল যে আগের 3 দিন যে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে বা খনন করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আজকে নেই বললেই চলে। যেটা দেখা গেল যে খনন কিন্তু কমপ্লিট। এখন যেটা বিষয়টা সেটা হচ্ছে যে প্রাণ আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু সেন্সর দিয়ে দেখে নেওয়া হচ্ছে যে আদৌ এখানে প্রাণ আছে কিনা। এবং যারা নামতে পেরেছেন, এনডিআরএফ এর যারা কর্মীরা, তারা যারা ভেতরে নেমেছেন, তারা কিন্তু চেক করছেন যে কোথাও কোনো প্রাণের সঞ্চার আছে কিনা। অর্থাৎ এই যে পুরো বিষয়টা, সেই মূল চেকিংটা, এই চেকিংটাই কিন্তু চলছে। আর এরপরেই এই যে উদ্ধার কাজের যে ব্যবস্থা, উদ্ধার কাজের ব্যবস্থা কিন্তু একেবারেই শেষ হয়ে যাওয়ার, প্রাথমিকভাবে শেষ হয়ে যাওয়ার যে পালা, তা কিন্তু শুরু হবে। এরপর যেটা শুরু হবে। একদমই সুদীপ্ত, অনেক ধন্যবাদ তোমায়। উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কভাবে একেবারে মেপে মেপে পা ফেলছেন বলা যায়, কারণ এই যে ধ্বংসস্তূপ, সেগুলো সরিয়ে ফেলার আগে নিশ্চিত হয়ে যাওয়া যে সত্যি আর কেউ আটকে নেই তো, আর কোনো প্রাণের স্পন্দন নেই তো। এই মুহূর্তে সকাল থেকে সেই ছবিটাই দেখা যাচ্ছে। তারাতলার ধ্বংসস্তূপে আজও তল্লাশি চলছে, কেউ আটকে আছে কিনা সেটাই নিশ্চিত হতে এই তল্লাশি।
এখনো পর্যন্ত এই বিপর্যয়ে 16 জনের মৃত্যু হয়েছে, আরও বেশ কয়েকজন আহত। তারা এসএসকেএমে চিকিৎসাধীন। একযোগে উদ্ধার কাজে সেনা, এনডিআরএফ, রেল, পুলিশ, দমকল। গার্ডেন রিচ, আনন্দপুর, তারাতলা, বেআইনি নির্মাণে বিপর্যয়, মৃত্যু মিছিল। অবৈধ নির্মাণের ফাঁস থেকে সিটি অফ জয়কে মুক্ত করতে কড়া রাজ্য সরকার। আসরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। কাউকে ছাড়া হবে না। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সে কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার। শহরতলি জুড়ে গত কয়েক বছরে যেখানে সেখানে যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়াল পরিস্থিতি। কাল ছিল পাড়ার পুকুর, আজ সেখানে হাই রাইজ। কোথাও খেলার মাঠ হয়ে গিয়েছে শপিং কমপ্লেক্স। দিনের পর দিন জমির চরিত্র বদলেছে, উঠেছে দেদার বেআইনি বিল্ডিং। চেনা শহর হয়ে গেছে অচেনা, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের 17 মার্চ গার্ডেন রিচ। গভীর রাতে নির্মীয়মান 5 তলা বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে, 13 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর পুরসভার 3 ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছিলেন। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। 2026 সালের 26শে জানুয়ারি আনন্দপুর। জলাভূমি ও ভেড়ি বুঝিয়ে গোডাউন, ফায়ার সেফটির বালাই নেই। বেআইনিভাবে তৈরি এই গোডাউনে আগুন লেগে ঝলসে মারা যান অনেকে, 27 জনের দেহাংশ মেলে। দু 2026-এর 24শে জুন, এবার তারাতলা। অনেকে বলেন বেআইনি নির্মাণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কলকাতা এবং কলকাতা শহরতলি। এবার ধরে ধরে চিহ্নিত করবে রাজ্য সরকার। রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি। অভিযোগের কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রাই, ইউডিএমএ, এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, পোর্টের যে কাজ, এনএইচ এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ, বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে, সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ নজরদারি চলবে দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, বালি, হাওড়াতেও। পালা বদলের পর সব বন্ধ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। কলকাতা পুরসভা এলাকার বেআইনি নির্মাণে নজরদারি শুরু। শুক্রবারই পুলিশ কমিশনার অজয় নন্দার সঙ্গে বৈঠক করেন পুর কমিশনার স্মিতা পান্ডে। বেআইনি নির্মাণ চিহ্নিত করে পদক্ষেপ করা হবে। আমরা এসওপিতে ঠিক করছি, আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। এসওপি রেডি করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। নতুন সরকারের শপথ, বেআইনি নির্মাণের চক্র ভেঙে ফের সিটি অফ জয় হয়ে উঠবে কলকাতা। নিউজ 18 বাংলা।
তারাতলা বিপর্যয়ে মৃত্যু বেড়ে 17। এসএসকেএমে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে মৃতের সংখ্যা হলো 17। অভিজিৎ রয়েছে, আরো ডিটেলে জানাবে অভিজিৎ। অভিজিৎ, মৃতের সংখ্যা আরও একজন বাড়লো। আরো একজনের মৃত্যু ঘটলো। এখনো আমরা পরিচয় এক্ষুনি বলছি না, তবে এখনো পর্যন্ত দুজন, যে 17 জন, গতকাল পর্যন্ত আমরা জানিয়েছিলাম যে 16 জনের মৃত্যু হয়েছে এসএসকেএম হাসপাতালে। তার মধ্যে অনেকটি ব্রড ডেড, প্রায় প্রত্যেকটি ব্রড ডেড বলা হয়েছিল, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছিল। এবং এই মুহূর্তে আরো একজনের চিকিৎসাধীন একজনের মৃত্যু হলো। তিনিও সিসিইউতে ছিলেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে মৃতের সংখ্যা হলো 17 জন, এবং এখনো পর্যন্ত আরো 12 জন চিকিৎসাধীন রয়েছেন, এবং চারজনকে গতকাল সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে ডিসচার্জ বা ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 12 জন চিকিৎসাধীন রয়েছে, 17 জনের মৃত্যু হয়েছে, এবং 4 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। তারাতলা বিপর্যয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের ভারতীয় মজদুর সেলের। প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের। অভিযোগপত্রে প্রাক্তন 2 তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে। আনোয়ার খান এবং শামস ইকবাল, তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের। 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেফতারের দাবি। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই 3 জনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড় এখানে ওসি সাহেব বললেন কি এটা এফআইআর, যে বড় এফআইআর হয়েছে ওর মধ্যে এটা ঢুকে যাবে। আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই। তারাতলায় বিপর্যয়, এবার আর্কিটেক্টকে ব্ল্যাকলিস্ট। গোডাউনের নকশা তৈরি নেক্সাস নামের সংস্থার। কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। सीएलई जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहां का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, वो कल ऑफिस खुलने के बाद कमिश्नर एडमिनिस्ट्रेटर करेगा। जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूं। केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में एक काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। ये भी एक एडमिनिस्ट्रेटिव मेजर है। जो लोग इसका पीछे है सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বিল্ডিং এর আর্কিটেক্ট। স্যাংশনাল প্ল্যান তো আমাদের করা স্যাংশন ড্রয়িং হচ্ছে। তো আপনি তাহলে সরে গেলেন? তারপর থেকে ওনারা কন্ট্যাক্ট করেননি বলে আমরা সরে গেছি। আমরা আজগার বলে কাউকে আমি চিনি না। জমির মালিক ছিলেন শম্ভুনাথ বেরা, আমি মানে যিনি লিজিং। আজগার বা এই ধরনের বাকি যে নামগুলো আসছে তাদেরকে কাউকেই আমাদের জানা। 6 মাস আগে পর্যন্ত আপনি এই প্রজেক্টে ছিলেন, তারপরে আপনি বেরিয়ে এসেছেন। আমাদের থ্রু দিয়ে শুধু প্ল্যানটা সাবমিট হয়েছে। মুভমেন্ট ওনারা নিজেরা করেছেন, স্যাংশন ওনারা নিজেরা বার করেছেন, তারপরে কোনো যোগাযোগ করেননি। ইনফ্যাক্ট স্যাংশনের মধ্যে কোনো আমরা স্ট্রাকচারাল ড্রয়িংও দেওয়া হয়নি। অলরেডি আমরা কেএমসিকে এটা ইন্টিমেট করে দিয়েছি। আর্কিটেকচারাল পার্টটা আর্কিটেক্ট দেখছি না, আর্কিটেকচারাল ড্রয়িংটা সাবমিট হয়েছিল আমাদের। নকশা অ্যাজ পার কেএমসি নর্মস হয়েছে, নকশা প্ল্যান ওয়াজ অ্যাজ পার কেএমসি নর্মস। কেএমসি যখন ফাইলে জমা পড়েছে 2025-এ, অলরেডি আমরা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। কালকের ঘটনার পর আজকে আমরা স্টেটমেন্টটা অফিসিয়ালি দিয়ে দিচ্ছি, কমিউনিকেট করে দিচ্ছি। তারাতলায় যে গোডাউন ভেঙে পড়ে সেখানে নকশা নিয়ে সমস্যা রয়েছে, বা নকশায় বেশ কিছু সমস্যা রয়েছে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি
সেটা হচ্ছে যে সংস্থা বা যে অর্গানাইজেশন এই যে তারাতলার গোডাউন রয়েছে সেই গোডাউনের নকশা বানিয়েছিল এবং কলকাতা পুরসভার ক্ষেত্রে একটি নকশার যে প্ল্যান সেই প্ল্যান জমা দিতে হয় কলকাতা পুরসভাকে এবং সেখানে স্যাংশন করে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেক্সাস বলে যে কোম্পানি, সেই কোম্পানির যে অফিস তার বাইরে। এই কোম্পানির নামেই কিন্তু যে বিল্ডিংয়ের প্ল্যান সেই প্ল্যান স্যাংশন হয়েছিল এবং এই কোম্পানি যে গোডাউন নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে সেই নির্মীয়মান গোডাউনের নকশা করে কলকাতা পুরসভার কাছে জমা দিয়েছিল। তবে এই মুহূর্তে তারা সেই কাজের সঙ্গে যুক্ত নন এমনটাই জানান এখানকার অর্থাৎ নেক্সাসের যিনি মালিক তিনি, এবং তার পাশাপাশি তিনি বলেন যে যে প্ল্যান তারা করেছিলেন আর্কিটেক্ট হিসেবে সেই প্ল্যানে স্যাংশন করেছিল কলকাতা পুরসভা এবং এই পুরো বিষয় সামনে আসার পর তারা যখন জানতে পারেন এরকম একটা ঘটনা ঘটেছে, পরবর্তীতে তারা একটি লিখিত তাদের যে বয়ান সেই বয়ান কলকাতা পুরসভার কাছে ইতিমধ্যে জমা করেছে। ক্যামেরায় সনতের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। বদলের বাংলায় বেনিয়মে লাগাম, বালি ছাই পাচারের অভিযোগে কড়া প্রশাসন। বালি খাদান অ্যাশ পন্ড ঘিরে একাধিক অভিযোগ রয়েছে। কোলাঘাটে সারপ্রাইজ ভিজিটে জেলা পরিষদ সভাধিপতি। পুলিশ প্রশাসনিক কর্তাদের নিয়ে বালি এবং ছাই খাদানে হানা দিলেন জেলা পরিষদ সভাধিপতি। সরাসরি কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, কোথায় কোথায় গেলেন জেলা পরিষদ সভাধিপতি, কি বললেন? দেখো মিমি, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী এই বালি খাদান, অবৈধ যে বালি তোলা, এইসব বিষয়টা নিয়ে কিন্তু তিনি সরব হয়েছিলেন এবং পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। সেটা বীরভূম যেমন দেখেছি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, তার নিজের জেলা নন্দীগ্রামের জেলায় কোলাঘাট এলাকায় এই যে বেনিয়মের যে অভিযোগ সেটা কিন্তু ভুরি ভুরি রয়েছে। সেখানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ছাই খাদান হোক কিংবা বালি খাদান এবং খেয়া ঘাটগুলোতে অনিয়মের বিরাট অভিযোগ। সেখানে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি নেওয়া কিংবা টাকা নিয়ে যে শর্ত পূরণ না করা, এরকম অভিযোগ জমা পড়ছে। নতুন সরকার আসার পর, নতুন জেলা পরিষদ পূর্ব মেদিনীপুরে গঠনের পর জেলা সভাধিপতির কাছে আসছে সেই সব অভিযোগ। মারাত্মক মারাত্মক অভিযোগ। তিনি যেটা বলছেন সেটা একদিন লাগবে না, দিনের পর দিন তার অভিযান চলবে। সেটা কোলাঘাট এলাকা দিয়ে শুরু হলো এবং জেলার বিভিন্ন এলাকায়, যেগুলোতে যেসব এলাকায় কোথাও নদী, কোথাও সমুদ্র উপকূল এলাকাতে কোলাঘাটে শেরে পাঞ্জাবের অপোজিট একটা জমি নিয়েছিলাম। এই খাদান থেকে বালি দিও বলে আমার কাছ থেকে 27 লাখ টাকা কন্ট্রাক্ট করেছিল। ওখানকার কিছু জায়গাতে মানে 3টে দোকান ছিল আর এই বালি ফেলে দিয়ে বলে 27 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে দিয়ে 17 লক্ষ টাকা নিয়ে নিয়ে কোনো বালি টালি ফেলে না। 1 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে। এই খাদান থেকে বালি দিয়ে বলে একদম খাদানের বালিও দিচ্ছে না, আর প্রায় আমাকে ঘুরাচ্ছে, বলছে হ্যাঁ বসবো মিটিং এ বসবো বলে ঘুরাচ্ছে আমাকে। আজ অব্দি কোনো আমার সুরা করছে না। আমি এতে এসে দেখলাম তো অনেক বালি আছে, তার মধ্যে আমার ফটো আছে, আমার এটা রাত্রিবেলা ফটো তুলে নিয়ে গেলাম। আর এখন দেখলাম বালি পুরা খালি হয়ে গেছে। আমাকে হুমকি দিয়েছে, বলছে এটা কিছু করার আছে করে নিবে। ও তখন টিএমসি নেতা, তো বলে আমি দেখে নেবো, আমি টিএমসি নেতা আজ দেখে নেবো। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, অর্থাৎ পাচার রুখতে একেবারে কড়া অবস্থান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের। সেটাই পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে। তুমি জানো যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এতদিন ছিল তৃণমূল পরিচালিত। কিছুদিন আগেই পালাবদলের পরেই তা ক্ষমতা বদল হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে, যেটা রাজনৈতিক মহল মনে করছে যে যেহেতু নতুন সরকারের সদিচ্ছা আছে, সেই সদিচ্ছার কথা মাথায় রেখে তারাও সদিচ্ছা দেখাচ্ছে। তারা মানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এখন যেটা বিজেপি পরিচালিত, তার সভাধিপতি বামদেব গুচাই নিজেই কিন্তু দলবল নিয়ে হাজির হচ্ছেন এবং তিনি বলছেন এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। সবে শুরু হলো, আসল কাজ এখনো বাকি রয়েছে। সেই আসল কাজটা কি না, যেসব অভিযোগ মারাত্মক অভিযোগ তার কাছে জমা পড়েছে সেসব খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তিনি বলছেন জেনারেল প্রশাসন, সাধারণ যে প্রশাসন তার সঙ্গে পুলিশ প্রশাসনকে যুক্ত করে এই পদক্ষেপ নেওয়া হবে। আসলে যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কি কথা হয়েছে, সে কি বলছে?
দেখো, তিনি সাফাই দিতে চেয়েছেন, কিন্তু তিনি যে কথা বলতে চাইছেন সেখানে তিনি বাহানা দেখাচ্ছেন, কারণ চাপে পড়েছেন। আসলে বিষয়টি সামনে আসার পর হঠাৎই সামনে এলো, এবং সামনে আসার পর পুলিশ প্রশাসন যখন আস্কারা দিচ্ছে না, যে গার্ড করছে না, তখনই কিন্তু বিপাকে পড়েছেন তিনি কি তার হয়ে বলছেন যে অনিয়ম করেননি, কিন্তু অনিয়ম বা অবৈধভাবে এই যে বালি তোলাবাজি সবটাই কিন্তু অভিযোগ আকারে নিজেরাই জমা দিচ্ছেন ব্যবসায়ীরা এবং বাসিন্দারা, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই পরিদর্শন, হানা দেওয়া এবং এভাবেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছেন বামদেব গুচাই, যিনি দায়িত্ব নিয়েছেন সবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির। এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় এই যে অ্যাশ পন্ড, যেটা ছাই খাদান রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া, সেখানে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেটা আজ নয়, দীর্ঘদিনের অভিযোগ। যার বিরুদ্ধে অভিযুক্তের বক্তব্য শুনবো একবার। তমলুকে আমার একটা সরকারি লিগেলভাবেই আমি কাজ করছি, গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে। তো কোনো কারণে আমার কাছে একটা নাসিরউদ্দিন বলে একটা টাকা পয়সা পায় মতির ব্যাপারটা নিয়ে। মতি আমার সঙ্গে কাজ করে, টাকা পয়সার ব্যাপারটা আমি তো জানতাম না, আমি জানলাম। আমি বিষয়টা দেখে বিস্তারিত ওটা মিটমাট করার চেষ্টা করব। আমি কোনো অবৈধ কাজ করছি না, গভর্নমেন্ট রুলস মেনেই আমি কাজ করছি। জেলা পরিষদের সভাধিপতি দায়িত্ব নিয়েই বেরিয়ে পড়েছেন সারপ্রাইজ ভিজিটে। তিনি কি বলছেন শুনবো। কিছু অসাধু ব্যবসায়ী তারা যে পরিমাণ টাকা সিও কাটছে তার অধিক পরিমাণ সেখান থেকে মাটি তারা বহন করছে, এবং এটার সঙ্গে একটা বিশেষ চক্র জড়িয়ে আছে বলে আমার কাছে খবর আছে। তাই আমি জেলা পরিষদের এই বালি খাদান ওরিয়েন্টেড সমস্ত ফাইল আমি চেয়ে পাঠিয়েছি, এবং সব জায়গাতে আমি নিজেই ইনভেস্টিগেশন করব। সংশ্লিষ্ট ডিএলআরও সাহেব এবং সংশ্লিষ্ট এলাকায় যে ব্লকে যাব সেই ব্লকের বিএলআরওকে সঙ্গে নেব, পুলিশ প্রশাসনকে সঙ্গে নেব, নিয়ে গিয়ে দুর্বৃত্তান্তকে চিহ্নিতকরণ করে সরকারের পক্ষে যা যা করা উচিত তাই করব। কোথাও আজকের পর থেকে আর দুর্নীতি করা যাবে না।